ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ঋণের টাকা পরিশোধে আসছে বিদেশি চাপ। ভারতের আদানির পর এবার সরকারকে চাপ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কি করবে সরকার? আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। ভাই দেখুন, গত 2 দিন আগে ভারতের আদানি গ্রুপ ইন্ডাস্ট্রিজ ডক্টর ইউনূসকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। এরপর এবার রাশিয়াও কঠোর হুঁশিয়ারি দিয়ে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর ইউনূসের কাছে। এখন প্রশ্ন হলো, তারা কেন সবাই এমন করছে? এই যে গত 7 দিন ধরে বাংলাদেশে বিদ্যুৎ সংকট রয়েছে, সারা দেশে কোথাও বিদ্যুৎ থাকছে না। এর প্রধান কারণ কি আপনারা কি জানেন? শুধু ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের কাছ থেকে বিদ্যুৎ কেনা বাবদ $500 মিলিয়ন অর্থাৎ $50 কোটি পায়। আমার কথা বিশ্বাস না হলে প্রথম আলো পত্রিকার অর্থনৈতিক পেজে গিয়ে আপনি নিজেই দেখে আসুন। আর রাশিয়া যে কতশো কোটি ডলার পাবে বাংলাদেশের কাছ থেকে, এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। একদিকে দেশের অভ্যন্তরে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি, অন্যদিকে ঋণের টাকা পরিশোধে আসছে বিদেশি চাপ। ভারতের আদানির পর এবার সরকারকে চাপ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কি করবে সরকার? বিদ্যুৎ বিক্রির পাওনা $80 কোটি বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের $63 কোটি সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে দেশের জাতীয় ওই দৈনিকটি জানিয়েছে, এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করা হলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে, যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ $630 মিলিয়ন আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। জানা যায়, রূপপুর প্রকল্পে $12.65 বিলিয়ন ঋণের সর্বোচ্চ সুদ হার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও 2.4%। চিঠিতে বলা হয়েছে 2022 সালের 15 মার্চ থেকে 2024 সালের 15 মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে $480 মিলিয়ন। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এছাড়া গত 16 মার্চ থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা $150 মিলিয়ন। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। গত 21 আগস্টে দেয়া ওই চিঠিতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। এর আগে গত 10 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সব মিলিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি ও বিদেশি ঋণের চাপ সামলাতে কী পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠিরই বা কী জবাব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তারা সংস্কার চান আর সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। সংস্কারের সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন সময় কাজ করার। দেশের স্বার্থে গার্মেন্টস ও ওষুধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না।
বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়। এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এইসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনে সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা জানেন যে একটি দেশের উন্নতি অথবা অবনতির মূলে রয়েছে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন তার উপর। যদি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি হয় তবে সেই দেশ অটোমেটিকভাবে উন্নতি হতে থাকবে। আর যদি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা অবনতি হয় তবে সেই দেশ অটোমেটিকভাবে নিচে নেমে যেতে থাকবে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনা বাবদ শত শত কোটি ডলার ঋণ নিয়েছিল সাবেক শেখ হাসিনা সরকার। রাশিয়ার কাছ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা বাবদ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল সাবেক শেখ হাসিনা সরকার। চায়নার কাছ থেকে পদ্মা সেতু নির্মাণ করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল শেখ হাসিনা সরকার। এসব টাকা পরিশোধ না করে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক ঋণের টাকার বার্তা আসতে থাকে ডক্টর ইউনূসের কাছে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এখন খুবই বেহাল। তাই এমন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে তিনি এসব কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের আলোচিত সংবাদ। প্রতিদিনের আলোচিত নতুন নতুন নিউজ একসাথে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।